দেখছেন জেলার সারাদিন, জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। ফের চোর সন্দেহে দুই যুবককে গণপিটুনি। বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়ে চোর সন্দেহে মারধর, 9 দিন চিকিৎসার পর মৃত্যু একজনের। ঝাড়গ্রামের জাম্বনির খাটখোড়া এলাকার ঘটনা। অভিযুক্তদের 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ ঝাড়গ্রাম জেলা আদালতের। ঝাড়গ্রামে চোর সন্দেহে গণপিটুনি। 9 দিন পর মৃত্যু সৌরভ সাউয়ের। গণপিটুনি অব্যাহত। এবার ঝাড়গ্রামের জাম্বনিতে রাস্তা তৈরির সরঞ্জাম চুরির সন্দেহে 22 জুন দুই যুবককে গণপিটুনি দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার সৌরভ সাউ নামে এক যুবকের মৃত্যু হয়। মৃতের বন্ধু অক্ষয় মাহাতো ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় ঝাড়গ্রাম জেলা পুলিশ তদন্তে নেমে ডাক্তার সোরেন এবং মহেন্দ্র মিত্তিল নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে। অভিযুক্তদের 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। জাম্বনি থানার খাটকুটরা এলাকায় রোড কনস্ট্রাকশনের সাইট ম্যানেজার ছিলেন অভিযুক্তরা। তাদের অধীনে কাজ করতেন ওই দুই যুবক। উপযুক্ত শাস্তির দাবি মৃতের মায়ের। ছেলে হসপিটালে এতদিন ভর্তি ছিল, আইসিইউতে, আইসিইউ না ওটা শিশুতে, হ্যাঁ ওইটাই আজকে মারা গেছে সকাল 6টার সময়। জ্ঞান ফিরেছিল? না, জ্ঞান ফিরেনি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে সঠিক বিচার চাই, ওই যারা মারিছে তাদের শাস্তি চাই। ছেড়ে দাও কিন্তু শুনেনি, মারধর করে ভরপুর। যখন সেন্সলেস হয়ে যায় লাস্টে দেখি যখন হুঁশ আসে পুলিশের কাছে। কি করতে গিয়েছিল? আমরা গিয়েছিলাম ওই একটা বন্ধুর কাছে পয়সা নিতে। ওই মানে স্কুটি চোর বলে ধরেছিল, তখন ওই মাত্রায় আমরাকে ফোন করেছে জামবনি থানার থেকে ফোন করেছে, বলছে তোমার ছেলেরা স্কুটি চুরি করেছে। তখন আমরা বলছি স্কুটি তো আমাদের ওই জন ছেলেটা মারা গেল, ওর ওই মায়ের নামে স্কুটিটা আছে। তারপরে ওইটা যখন নাই হলো, ওর নামে যখন স্কুটিটা বেরাইলো, তখন বলছে রাস্তা হতেছিল, রাস্তার এই যে কি বলে ওই যে লড়ার গাড়িগুলা ওগুলা কি নাকি চুরি করতেছিল। অভিযুক্তদের দাবি তারা এই কাজে জড়িত নন। আমি মারিনি স্যার, আমি জানি না। আমি তারপরে খবর পেয়েছি, যাওয়ার পরে দেখি কেস হয়ে গেছে। আমরা জানিনি কেস মারলে কেন ছেলেটা, আমি তো জানি না স্যার। আমি অনেক পরে পৌঁছেছি, মানে কাজটা আমি দেখাশোনা করতাম। আমি গ্রামের দিকে খবর পাই যে গন্ডগোল হচ্ছে, তাহলে আমি রাকেশদাকে ফোন করলাম যে কী গন্ডগোল একটা শুনছি। বলছে যাও একটু দেখে আসো। তারপরে সঙ্গে সঙ্গে আমি গিয়ে ঝাড়গ্রাম পিএসকে ফোন করি। এলাকায় একের পর এক গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে। কবে থামবে এই ঘটনা, তার অপেক্ষায় রাজ্যবাসী। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষ, কলকাতা টিভি। চোর সন্দেহে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মার, 23 বছরের যুবকের মৃত্যু হুগলির তারকেশ্বরে। তারকেশ্বর থানার পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের রানাবাদ এলাকার এই ঘটনা। মৃতের নাম বিশ্বজিৎ মান্না, তিনি পেশায় গাড়ি চালক। ঘটনায় 2 অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ফের গণপিটুনিতে মৃত্যু, চোর সন্দেহে বেধড়ক মার। হুগলির তারকেশ্বরে যুবকের মৃত্যু, ঘটনায় এক অভিযুক্ত আটক। বউবাজার ঝাড়গ্রামের পর এবার তারকেশ্বর। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গণপিটুনি যুবককে। নিহতের নাম বিশ্বজিৎ মান্না, তিনি পেশায় গাড়ি চালক। তারকেশ্বর থানার পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের রানাবাঁধ এলাকার ঘটনা। পরিবারের অভিযোগ, চোর সন্দেহে রবিবার রাতে বিশ্বজিৎকে বাড়ি থেকে তুলে নিয়ে যান জনৈক বিকাশ সামন্ত ও তাঁর ছেলে দেবকান্ত সামন্ত। অভিযোগ, বিশ্বজিৎকে বেধড়ক মারধর করেন তাঁরা। বিশ্বজিতের মায়ের দাবি, তাঁর ছেলে চুরি করেননি বলে তিনি অনেক কাকুতি মিনতি করেন, তাঁকেও সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। মারের চোটে সংজ্ঞা হারান বিশ্বজিৎ। ওই অবস্থায় তাঁকে রাত 2টো নাগাদ তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসক বিশ্বজিৎকে মৃত বলে ঘোষণা করেন। যত বলছে তত মারছে। এরকম একটা মোটা পাইপ দিয়ে মেরেছে, ওইরকম নীল কালারের কলের পাইপ, এরকম কলের পাইপ দিয়ে ফাঁকে মেরেছে, রাস্তা পিছে ফেলে মেরেছে। আবার ওদের বাড়িতে এরকম সরু বাঁশের লাঠি দিয়ে মেরেছে। আমি বলছি বলে যে ওকে ছেড়ে দেন, রে লক্ষ্মী বাপ আমার ছেড়ে দেন, তোর হাতে পায়ে ধরছি। আমি লাঠিটা কেড়ে 2বার ফেলে দিয়েছি, তা তো আমাকে মানে নেই, শুনে নেই, আমাকে তাড়িয়ে দিয়েছে। দিয়ে আর বলছে যে তুই আমাকে 50,000 টাকা দিবি। আমরা তো চাইছি শাস্তি হোক, কঠিন থেকে কঠিন শাস্তি হোক। আর ওরা একটু অন্য টাইপেরই লোক, আগে ওদের অনেক কিছু ঘটনা আছে। হ্যাঁ, ওরা মানে যে বিকাশ সামন্ত, মানে লোকটা খুবই খারাপ, এরকম মেরে দেবে বলে ভাবতে পারিনি। ওরা জামাইবাবু আছে। ঘটনার নিন্দায় সরব শাসক বিরোধী দুপক্ষই। গলা যখন বিভিন্ন মস্তানদের হাতে চলে যায়, যারা সমাজ বিরোধী তারাই যখন রাজ্যটাকে চালায়,
তখন যা অবস্থা হয় সেটাই হয়েছে। না কোনো সরকার আছে, না কোনো পুলিশ প্রশাসন কিছু আছে, কারো কোনো রোল নেই। যখন এই পুলিশ প্রশাসনে কিছু করার থাকে না, হাত পা বাঁধা থাকে, সেই সময় মস্তান রাজি কায়েম হয়, আর তখন এই জাতীয় দুর্ভাগ্যজনক ঘটনা চারিদিকে ঘটতে থাকে। অত্যন্ত ভয়ঙ্কর দিকে এগোচ্ছে, কারণ একটা মানসিকতাই তৈরি হয়েছে যে পুলিশের কাছে অভিযোগ করলে বা আইনের শাসনের কাছে গেলে বা প্রশাসনের কাছে গেলে বোধহয় সেরকম কোনো সুরাহা হচ্ছে না, মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছেন। এটা একটা ভয়ঙ্কর মানে একটা প্রবণতা, এই প্রবণতা না রুখতে পারলে খুব খারাপ। মানুষকে হাতে আইন তুলে নিতে বারবার প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে বারণ করা হচ্ছে, কিন্তু তার সত্ত্বেও এক শ্রেণীর মানুষ যেভাবে এই ধরনের কাজ করছেন, এর আগে আমরা দেখেছি যে স্টেশন চত্বরে একজন মানুষ ভারসাম্যহীন মা, তাকে যেভাবে ছেলে ধরা সন্দেহে তাকে নিগ্রহ করা হয়েছে, অসম্ভব নিন্দনীয়। আজকে এই প্রবণতা যদি বাড়তে থাকে, আগামী দিন তো যে কোনো মানুষ এই পরিস্থিতির শিকার হয়ে যাবেন। আমরা তথ্যহীন ভাষায় এই ঘটনার নিন্দা করছি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত বিকাশ সামন্তকে আটক করেছে তারকেশ্বর থানা। সব দিক খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থার আশ্বাস দিয়েছে প্রশাসন। কলকাতা টিভি। অন্যদিকে বউবাজারে গণপিটুনির ঘটনার তদন্তে ফরেনসিক টিম। উদয়ন হস্টেলে ফরেনসিক টিম, হস্টেলের সুপারকে সঙ্গে তদন্ত এবং ফরেনসিক টিমের আধিকারিকরা তাদের সঙ্গে কথা বলেন। বিভিন্ন জায়গা থেকে রক্তের দাগ, ব্যাগের টুকরো সংগ্রহ করেছেন ফরেনসিক টিমের আধিকারিকরা। বউবাজারে মোবাইল চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ এবং সেই ঘটনায় এবার তদন্তে ফরেনসিক টিম। উদয়ন হস্টেলে পৌঁছে যান ফরেনসিক টিমের আধিকারিকরা। হস্টেল সুপারকে সঙ্গে নিয়ে তদন্ত করেন। ফরেনসিক টিমের বিভিন্ন জায়গা থেকে রক্তের দাগ, ব্যাটের টুকরো সংগ্রহ করেছেন ফরেনসিক টিমের আধিকারিকরা। উদয়ন হস্টেলে ফের ফরেনসিকের প্রতিনিধিরা। এবার হস্টেলের সুপারকে সঙ্গে নিয়ে তারা পরিদর্শন করেন এবং একাধিক নমুনা সংগ্রহ করে। সঙ্গে ছিল সায়েন্টিফিক উইংস এবং হোমিসাইড শাখার আধিকারিকরা। এই যে উদয়ন হস্টেল, যেখানে গণপিটুনির জেরে ইরশাদ আলমের মৃত্যু হয়েছে, সেই যে হস্টেল, সেখানেই ফরেনসিকের প্রতিনিধি দল তারা আসেন এবং একাধিক জায়গা থেকে একাধিক নমুনা তারা সংগ্রহ করেছেন ইতিমধ্যেই। যে ব্যাট দিয়ে মূলত তাকে মারা হয়েছিল এবং যেই ব্যাট দিয়ে কার্যত মারতে মারতে সেই ব্যাট ভেঙে গিয়েছিল, সেই ব্যাটের ভাঙা অংশের নমুনা সংগ্রহ করেছে। বিভিন্ন জায়গায় থেকে ব্লাড স্টেন সংগ্রহ করা হয়েছে, কারণ এই যারা ফরেনসিক প্রতিনিধি দল তারা এসেছিলেন, তারা মনে করছেন যে ইরশাদ আলমকে যখন মারা হচ্ছিল, সে প্রাণে বাঁচার জন্য বিভিন্ন জায়গায় ছুটে গিয়েছিল এবং সেই ব্লাড স্টেন, হাতের যে রক্ত লাগার যে নমুনা, সেটাও কিন্তু ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে এবং খালি চোখে দেখে কিন্তু তেমনটাই বুঝতে পারছেন ফরেনসিকের আধিকারিকরা বলে এমনটাই তারা জানিয়েছেন। এবং পাশাপাশি যেটা দেখা গিয়েছে যে হোস্টেলের সুপার তাকে আনা হয়েছিল, কারণ কোন কোন জায়গাগুলো যেখানে ফরেনসিক বা পুলিশ তারা বুঝতে পারবেন না বা সেই জায়গায় ঢুকিয়ে মারতে পারে, সেই জায়গাগুলো কিন্তু হোস্টেলের সুপারের থেকে জানা হয়েছে। এবং একই সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে এই নিয়ে দ্বিতীয়বার ফরেনসিকের প্রতিনিধি দল তারা এলেন এবং এই যে নমুনা তারা সংগ্রহ করেছেন সেগুলো পরীক্ষা হবে এবং পরীক্ষা হওয়ার পরেই কিন্তু বোঝা যাবে যে ঠিক কিভাবে ইরশাদকে মারা হয়েছে এবং শ্বাসরোধ করা হয়েছিল কিনা বা আর কোনো জিনিস ইউজ করেছিল কিনা। কারণ যেটা জানা যাচ্ছে যে ব্যাট ছাড়াও আরও অনেক কিছু জিনিস ইউজ করে তাকে মারা হয়েছিল। এই নমুনাই পরীক্ষা করলে বোঝা যাবে ঠিক কিভাবে ইরশাদ আলমকে মারা হয়েছিল। ক্যামেরায় বিশ্বজিৎ বেরার সঙ্গে রিয়া মাঝি, কলকাতা টিভি। চুরির অভিযোগে বেধড়ক মারধরের অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে। ৩ জন অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। তমলুকের নিশ্চিন্ত বাসন গ্রামের ঘটনা। বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সৌম্যজিৎ। সৌম্যজিৎ, কি এমন ঘটেছিল যে কারণে এমন মারধর করা হয়েছে? দীপালি বেরার বাড়িতে আজকে চুরি করতে হলে দুপুর নাগাদ 2 মহিলা সহ এক বাচ্চা। দীপালি যেটা অভিযোগ করেছেন যে তিনি যখন বাড়িতে একা ছিলেন এবং ঘুমোচ্ছিলেন, সেই সময় কিন্তু এই 3 জন তার বাড়িতে ভিক্ষার নাম করে দেয় এবং তিনি যখন দুজনের সাথে কথা বলছিলেন, সেই সময়
সুযোগ বুঝে এক মহিলা তার বাড়ির ভেতরে ঢোকে এবং আলমারি থেকে সোনার গয়না চুরি করে বাইরে বেরিয়ে আসার সময় কিন্তু দীপালি করে তাকে নিশ্চিত করেন এবং চিৎকার চেঁচামেচি করেন এবং সেই চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে প্রতিবেশীরা জড়ো হন এবং সেই 3 মহিলাকে ধরে বেঁধে আটকে রাখেন এবং সেই 3 মহিলাকে যথেষ্ট মারধর করা হয় এবং মারধর করার পরে কিন্তু তাদের মধ্যে একজন স্বীকার করেন যে গয়নার ব্যাগটি কোথায় রেখেছে এবং তারপরে কিন্তু ওই 3 জনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বেশ ধন্যবাদ জানাবো সৌমজিৎ। চুরির অভিযোগে বেধড়ক মারধরের ঘটনা আবারও এবার গ্রামবাসীদের বিরুদ্ধে অভিযোগ করছে। 3 জন অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। তমলুকের নিশ্চিন্ত বসন গ্রামে এই ঘটনাটি ঘটেছে। এখন সময় একটি বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরের দিকে নজর রাখবো, মাত্র একদিন জেল হেফাজতে থাকার পর 1 নম্বর অতিরিক্ত জেলা দায়রা জজ এজলাসে সুবোধ সিংকে পেশ করা হয়। একাধিক সমাজবিরোধী কার্যকলাপে অভিযুক্ত সুবোধ সিংকে 14 দিনের জন্য ভবানী ভবন নিয়ে যেতে চায় সিআইডি। তাকে 3রা জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। জেল চত্বরে গাড়ি থেকে নামানোর সময় সিআইডিকে হুমকির অভিযোগ সুবোধ সিংয়ের বিরুদ্ধে। আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের সিআইডির। একদিনের জেল হেফাজতের পর আদালতে তোলা হয় সমাজবিরোধী কার্যকলাপে অভিযুক্ত সুবোধ সিংকে। তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে সিআইডি। আইনজীবীদের কর্মবিরতির কারণে 3রা জুলাই পর্যন্ত সুবোধকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আসানসোল আদালতের নির্দেশে কড়া পুলিশি নিরাপত্তায় সুবোধকে রবিবার আসানসোলে নিয়ে যায় পুলিশ। এরপরেই আসানসোলের সিজেএম আদালত তাকে একদিনের জন্য জেল হেফাজতে পাঠায়। সোমবার শুনানির জন্য সুবোধকে আদালতে নিয়ে যাওয়া হলে নিরাপত্তার কড়া বেষ্টনীতে মুড়ে ফেলা হয় আদালত চত্বর। আসানসোলের বেশ কিছু সমাজবিরোধীমূলক কার্যকলাপে জড়িত সুবোধের নাম। 2017 আসানসোলের হীরাপুরের গোল্ড লোন সংস্থায় ডাকাতি। ওই একই বছরে দুর্গাপুরে গোল্ড লোন সংস্থায় ডাকাতির ঘটনা। 2019 আসানসোলের শোরুমে ডাকাতি। 2022 রানীগঞ্জের স্বর্ণ ব্যবসায়ী সুন্দর ভালোটিয়ার বাড়িতে ডাকাতি, এলোপাথারি কুলি ও ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা। এছাড়াও বেশ কিছু মামলায় সুবোধ সিংকে জড়াতে পারে সিআইডি। 9 জুন আসানসোলের রানীগঞ্জে ডাকাতির ঘটনায় লোকাল সোর্স সহ মোট 5 জনকে ধরে পুলিশ। সূত্রের খবর, তাদের জিজ্ঞাসাবাদ করেও সুবোধের সংযোগ পাওয়া গিয়েছে। রাজ্য জুড়ে সুবোধের নামে আরো অনেক মামলা রয়েছে। অভিযোগ, বেউর জেলের সেক্টর 3-এর ওয়ার্ড নম্বর 22-এর ঘাঁটিতে বসে ব্যারাকপুর শিল্পাঞ্চলের ব্যবসায়ীদের কাছে তোলা চেয়ে ফোন করেছে সুবোধ সিং। এমনিতে বিহারের সিম কার্ড ব্যবহার করলেও হুমকি ফোনের ক্ষেত্রে সুবোধ সিং ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল ভিওআইপি পদ্ধতি ব্যবহার করছে। কয়েকদিন আগে সেই রকমই এক ভিওআইপি কলের সাইপ্রাসের সার্ভার ব্যবহার করার মাধ্যমে ব্যারাকপুরের এক প্রতিষ্ঠিত বিরিয়ানি ব্যবসায়ীর পুত্র তথা তৃণমূল পঞ্চায়েত সদস্যকে হুমকি দিয়ে 20 লক্ষ টাকা তোলা চায় সুবোধ। এছাড়াও বেলঘরিয়া শুট আউট, ডোমজুড়ে ডাকাতি, টিটাগড়ের বিজেপি নেতা মনীষ শুক্লা খুনের মামলায় যোগ রয়েছে সুবোধের। সুবোধের যাবতীয় কাজের পিছনে অর্জুন সিং এর ইন্ধন রয়েছে বলে অভিযোগ। সোমবার আদালতে পেশ করার সময় অর্জুনকে নিয়ে প্রশ্নের উত্তরে সুবোধ বলেন তাকে ফাঁসানো হয়েছে। बहुत सारा कंप्लेन अर्जुन सिंह को पहचानते? अर्जुन सिंह, हाँ, कोई बड़ा अर्जुन सिंह कोई कांटेक्ट है ना आपको पता गया? নতুন ফৌজদারি আইন লাগুর জন্য আদালতে আইনজীবীদের কর্মবিরতি। এর জেরেই সুবোধ সিং মামলার দুতরফে শুনানি হয়নি। সরকারি আইনজীবী না থাকায় সিআইডি 14 দিনের হেফাজতে চাইলেও সুবোধ সিং এর ফের জেল হেফাজত হয়। 3রা জুলাই আদালতের কাজকর্ম স্বাভাবিক হবে। ওই দিন ফের আদালতে হাজির করতে হবে সুবোধ সিংকে। কলকাতা টিভি। তৃণমূল কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। সন্দেশখালী ছোট কলাগাছি নদী থেকে উদ্ধার দেহ হাফিজুল মোল্লার দেহ। রবিবার সন্ধে থেকে নিখোঁজ ছিলেন হাফিজুল। বিজেপি কর্মী পিন্টু মণ্ডলের সঙ্গে শেষ দেখা যায় হাফিজুলকে। পরিবারের দাবি পরিকল্পিতভাবে খুন। ঘটনায় শাসক বিরোধী তরজা। নদী থেকে তৃণমূল কর্মীর দেহ উদ্ধার। খুনের অভিযোগ তৃণমূল কর্মীর পরিবারের। অভিযোগের তীর বিজেপির দিকে। অভিযোগ অস্বীকার বিজেপির।
স্থানীয় সূত্রে খবর, বছর 32-এর তৃণমূল কর্মী হাফিজুল মোল্লা রবিবার সন্ধ্যের পর থেকে নিখোঁজ হয়ে যায় সে। সন্দেশখালী থানার পুলিশ ছোট কলাগাছি নদী থেকে দেহ উদ্ধার করে তার। এলাকার এক যুবক পিন্টু মণ্ডলের সঙ্গে ঘোরাঘুরি করতে দেখে এলাকার বাসিন্দারা। হাফিজুলের বাড়ি বেরমুজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রামপুর বাগদ্বীপ পাড়ায়। মৃতের পরিবারের অভিযোগ এটি পরিকল্পিত খুন। অভিযোগের তীরে পিন্টু মণ্ডল। অত্যন্ত সন্ত্রাস এবং হিংসার বাতাবরণ সৃষ্টি করেছে, কারণ তারা জানেন যে সন্দেশখালীতে আগামী বিধানসভা নির্বাচনেও কোনো সম্ভাবনা নেই। তাই সন্ত্রাস এবং হিংসার রাজনীতি করে তারা সন্দেশখালীর বুকে অশান্তি বাঁধাতে চাইছে। এটা বসিরহাট লোকসভার শান্তিপ্রিয় মানুষের কাছে এটা প্রমাণ হয়ে গেছে। সন্দেশখালীতে আবার নতুন করে হিংসার বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। বিজেপি খুনের রাজনীতি করে না, অভিযোগ অস্বীকার বিজেপির। বিজেপির বিরুদ্ধে যদি অভিযোগ হয়, বিজেপি খুনের রাজনীতি প্রথমে করে না এবং এই অভিযোগটা ভিত্তিহীন, এবং পুলিশ আমরা প্রপার তদন্ত চাই। প্রপার তদন্ত হলে, নিরপেক্ষ তদন্ত হলে সত্যিটা বেরিয়ে আসবে। পরিবারের তরফে সন্দেশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। মানবিক মুখ্যমন্ত্রী সময়সীমা বেঁধে দিলেও বিভিন্ন পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযান অব্যাহত। উচ্ছেদের আগে রামপুরহাট বোলপুরে অশান্তি হলেও উচ্ছেদ অভিযান থামায়নি পুলিশ। এবং বর্ধমানে পুর প্রধানের দাবি, মাইকিং এবং নোটিশ দিয়ে অভিযান চলছে। বারুইপুরে এদিন উচ্ছেদ অভিযান চলে। সোমবার হকার উচ্ছেদ অভিযানে নামল বর্ধমান পুরসভা। হকার এবং অবৈধ দোকানদারের সংখ্যা বেড়ে যাওয়া নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন স্বয়ং পুরপ্রধান পরেশ সরকার। অভিযানে ছিলেন পুরপ্রধান পরেশ সরকার, মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস সহ অন্যরা। বর্ধমান শহরের গুরুত্বপূর্ণ রাস্তা বিবি ঘোষ রোড, জেলখানা মোড়ে গুমটি বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয়। অভিযান চলাকালীন হকাররা বিক্ষোভ দেখালে পুলিশ হঠিয়ে দেয়। পুরপ্রধান জানান, মাইকিং এবং নোটিশ দিয়েই অভিযান শুরু হয়েছে। আমরা কি করে করবো, আমার ছেলে পেলে কি করে করে খাবো সেই চিন্তা আমাদের এখন। 4-5 করে ফ্যামিলি, কী করবো বলুন আমরা, তো আমরা কী করে খাবো আমরা সেই চিন্তা। আমরা দিদির কাছে আবার যাবো, একবার দিদি কী বক্তব্য বলে দেখি। সমগ্র বর্ধমান মিউনিসিপ্যালিটিতে অভিযান হচ্ছে। আজকে আমরা শুরু করলাম জেলখানা মোড়ে, এরপর এক এক করে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের কাউন্সিলরদের কাছ থেকে রিপোর্ট নিচ্ছি, নিয়ে মিউনিসিপ্যালিটি সার্ভে করছে। সার্ভে শেষ হওয়ার মধ্যে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে যেখানে যেখানে বেআইনি কনস্ট্রাকশন আছে আমরা ভেঙে দেবো। না, নোটিশ হয়েছে। এটা যদি গভর্নমেন্টের ল্যান্ড ইলিগালি অকুপাইড, এখানে মাইকিং করা হয়েছে। গত 3 দিন ধরে মিউনিসিপ্যালিটি নিয়ে প্রতিনিয়ত ওরা মাইকিং করেছে, ফলে মাইকিং করা হয়নি, এটা সত্য নয়। মুখ্যমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে সোমবারও বোলপুর পুরো এলাকায় বুলডোজার অভিযান অব্যাহত। চৌরাস্তা থেকে স্টেশন রোড, কাশিম বাজার পর্যন্ত অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয়। অপ্রীতিকর পরিবেশ এড়াতে বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে ফুটপাথ অভিযানে বোলপুর পুরসভা। এবারে ফুটপাত দখলমুক্ত করতে বারুইপুর পুরসভার প্রশাসনিক আধিকারিকরা। বারুইপুর পুরসভা থেকে পুরাতন বাজার পর্যন্ত রাস্তার পাশের দোকান তুলে দিলেন প্রশাসনের আধিকারিকরা ও বারুইপুর পুরসভা। চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত সকল পুরসভার পুরপ্রধান, উপপ্রধানদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল হুগলি জেলা শাসক কার্যালয়। সভায় উপস্থিত ছিলেন হুগলির জেলা শাসক মুক্তাই আরিয়া, চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত বিজাভালগি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। সূত্র মারফত জানা গেছে, মূলত বিভিন্ন পুরো এলাকায় হকার উচ্ছেদ নিয়ে মূল আলোচনা এই সভায়। পাশাপাশি বিভিন্ন পুরো এলাকায় টোটো চলাচল সংক্রান্ত বিষয়েও আলোচনা করা হয় বলে জানিয়েছেন হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধান অমিত রায়। কলকাতা টিভি। মূল ভূখণ্ডের সঙ্গে জুড়তে চলেছে গঙ্গাসাগর। মুড়িগঙ্গা নদীর ওপরে তৈরি হতে চলেছে সেতু। ভোট মিটতে সেতু তৈরির কাজে তৎপরতা শুরু করেছে প্রশাসন। পুজোর আগে এই সেতু শিলান্যাস করার লক্ষ্যে রাজ্য সরকার। সেতু তৈরির খবরে খুশি স্থানীয় বাসিন্দা সহ লক্ষ লক্ষ পুণ্যার্থী। কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীর উপর সেতু তৈরি নিয়ে দীর্ঘদিন আগে থেকেই টালবাহনা চলছিল। রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছিল এই নদীর উপর সেতু রাজ্য সরকারই তৈরি করবে। ভোট মিটতে এবার প্রতিশ্রুতি পূরণের পালা। সেতু নির্মাণের প্রস্তুতি শুরু করে দিল প্রশাসন। কবে থেকে এবং কিভাবে সেই সেতু তৈরি হবে, নদীর উপর ঠিক কোন অংশ দিয়ে তা বিস্তৃত হবে, সব নিয়েই বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যে এই সেতুর প্রাথমিক একটি নকশা তৈরি করেছেন ইঞ্জিনিয়াররা। নকশা অনুযায়ী মুড়িগঙ্গা নদীর উপর বসানো বিদ্যুতের টাওয়ারগুলির পাশে সেতুটি তৈরি হবে। সেতু তৈরি করতে অন্তত 4-5 বছর লাগবে। সেই সময়কালে ভেসেল পরিষেবা যাতে বিঘ্নিত না হয় তা মাথায় রেখেই পরিকল্পনা করা হচ্ছে।
তাই জেটিঘাট থেকে দূরে একটি জায়গা চিহ্নিত করে সেখান থেকে সেতুর কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে ভোটে কোড অফ কন্ডাক্ট থাকার জন্য কাজ শুরু হয়নি। ভোটের পরে জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসনের তৎপরতা তদারকিতে খসড়া ম্যাপ হয়েছে। সেতুটির মোট দৈর্ঘ্য হবে 4.76 কিলোমিটার। কাকদ্বীপের লট নম্বর 8 এবং সাগরের কচুবেড়িয়ার দিকে অ্যাপ্রোচ রোড তৈরি করতে প্রায় 12 একর জমির প্রয়োজন। কাকদ্বীপের লট নম্বর 8 এর দিকে অ্যাপ্রোচ রোড হবে 932 মিটার এবং সাগরের কচুবেড়িয়ার দিকে থাকবে 660 মিটারের অ্যাপ্রোচ রোড। সেই জমি সরকার কিনে নেবে। দুপারের জমির মালিকদের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছে প্রশাসন। আমাদের মরিগঙ্গা 1 গ্রাম পঞ্চায়েতের অফিসে এই জরুরি কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। মানে জমি অধিগ্রহণের ক্ষেত্রে তার কনসেন্ট লেটার, তার নির্দিষ্ট যে ফর্মটা জমা দিলে ইতিমধ্যে জেলা শাসক জমির মূল্য নির্ধারণ করে ওটাও তিনি কিন্তু পাঠিয়ে দিয়েছেন রাজ্য সরকারের দপ্তরে। আগে এই সেতুর নির্মাণে খরচ বাবদ 1200 কোটি টাকা ধরা হলেও বর্তমান হিসেব অনুযায়ী এর খরচ গিয়ে দাঁড়াচ্ছে প্রায় 1500 কোটি টাকা, যার সম্পূর্ণটাই দেওয়া হবে রাজ্যের কোষাগার থেকে। ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফে দুপারেই জমি কেনার তোড়জোড় শুরু করা হয়েছে বলে সূত্রের খবর। এই সেতু তৈরির ফলে সব দিক থেকেই সুবিধা পাবেন এলাকাবাসী। প্রশাসনের তৎপরতায় খুশি স্থানীয় বাসিন্দারা। আমরা টোটাল ভারতবর্ষের সঙ্গে যোগাযোগ করতে পারবো, যে কোনো প্রান্তে যে কোনো সময় আমরা বেরিয়ে চলে যেতে পারবো। এই নদীর অপেক্ষায় কিংবা ট্রলার নৌকো ভাসেলের অপেক্ষায় আমাদের থাকতে হবে না। এইটা আমাদের সবচেয়ে বড় গর্বের জিনিস। সূত্রের খবর, রাজ্য সরকার চাইছে পুজোর আগেই এই সেতুর শিলান্যাস সেরে ফেলতে। সেই মতো প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়েছে। এই সেতু তৈরি হয়ে গেলে সুন্দরবনের আরও একটি বিচ্ছিন্ন দ্বীপ জুড়ে যাবে মূল ভূখণ্ডের সঙ্গে। শুধু তাই নয়, কলকাতা থেকে গাড়ি করে সরাসরি পৌঁছানো যাবে কপিলমুনির আশ্রমে। সুবিধা পাবেন গোটা দেশের লক্ষ লক্ষ পুণ্যার্থী। কাকদ্বীপ থেকে কোয়েল মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিন এখন এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি। রাত দিন 7 দিন।